শুভ সন্ধ্যা। আমি ইন্দ্রজিৎ আবার আপনাদের কাছে আরেকটি সত্য ঘটনা জানানোর জন্য আবার এলাম। অভূতপূর্ব অনুভূতি হচ্ছে, প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হয়েছি আপনাদের জন্য। আপনারা এত আমাকে লাইক দিচ্ছেন, এত কমেন্ট করছেন, খুব ভালো লাগছে যে আপনারা এত মন দিয়ে ধৈর্য ধরে আমার গল্পগুলো শুনছেন। মানে এতে আমার বিশ্বাস করুন, আমার যে আপনাদের কাহিনীগুলো বলায় আমার নিজেকে সার্থকতা মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। মানে না বলে পারলাম না, কারণ দেখুন যে কোনো কাজে স্বতঃস্ফূর্ততা বা সার্থকতা একটাই জায়গায় প্রমাণ হয়। যদি আমি উল্টো দিক থেকে কোনো রেসপন্স না পাই তাহলে তো মুশকিল, কিন্তু আপনাদের কাছ থেকে এত রেসপন্স পাচ্ছি আমি সত্যি ভাবতে পারছি না। তো যাই হোক, আজকে শুভ মিত্র যার কথা বলেছিলাম তার আরেকটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সেদিন ওনার বাড়িতে গিয়েছিলাম, দুটো গল্প নিয়ে এসেছি, তার মধ্যে একটা গল্প আপনাদের কাছে আজকে বলবো। সুবোধ মিত্রর কথা যারা জানেন না বা শোনেননি, আরেকবার একটু বলে নিই। উনি একজন রিটায়ার্ড ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক। উনি সারা ভারতবর্ষ ঘুরে বিভিন্ন স্টেটে প্রচুর কাজ করেছেন এবং ওনার হাতে প্রচুর কেস সলভ হয়েছে। উনি দক্ষতার সঙ্গে তার জায়গাটা করেছেন, যদিও সুবোধ মিত্র নামটা পরিবর্তিত, বুঝতেই পারেন, আপনার সোশ্যাল মিডিয়ায় তো বলতে পারি না। তো যাই হোক, আজকে আমি যে ঘটনাটা বলবো সেই সময় উনি ছিলেন ঝাড়খণ্ডে পোস্টিং। তা ঝাড়খণ্ডে পোস্টিং থাকার অবস্থায় উনি একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন। যদিও উনি আমাকে বলছিলেন, যখন ঘটনাটা আমাকে বারবারই বলছিলেন, আমি কিন্তু বিশ্বাস করিনি। তুমি ভাবতেই পারো আমি বিশ্বাস করেছি, আমি কিন্তু বিশ্বাস করিনি, কারণ তুমি খুব ভালো করে জানো যে আমি কিন্তু ভূতে ভয় পাই না বা ভূতে বিশ্বাস করি না। তা আমি তখন বললাম, হ্যাঁ আমি তো জানি, আপনি তো প্রথমেই আমাকে বলে দিয়েছেন কথাটা। বলল, তবে আজকের যে ঘটনাটা তোমাকে বলছি সেই ঘটনাটা খুবই অবিশ্বাস্য, কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি। আমার সামনে ঘটনাটা ঘটেছে, কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়েই এটাকে কখনো সলভ করা সম্ভব নয়, অথচ আমি কিন্তু মানতে পারিনি। এই কথাটা আমাকে বলেছিলেন উনি। তা আপনারাও দেখুন, আজকে এই গল্পটা শুনুন যে এরম একটা ঘটনাকে আপনি বৈজ্ঞানিক যুক্তিতে কি করে বিশ্বাস দেবেন, বা এটাকে আপনি ভৌতিক বলবেন কি না। তা যাই হোক, ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। প্রত্যন্ত মানে খুবই একটা ছোট্ট গ্রাম, মানে খুবই প্রত্যন্ত যেটাকে বলে, ভেতরে, যেখানে টাঙা, ভ্যানো, রিক্সা এগুলোরই যাতায়াত বেশি, বাস বলতে গেলে সামান্য যাতায়াত করে, সেই গ্রামের গল্পটা। তা ওখানে একটা বিরাট বড় বাজার বসতো গ্রামের মধ্যে, মানে বাজার তো বলা ভুল, হাট বসতো। তা ওই গ্রামেরই বিভিন্ন লোকেরা সেই হাটে জিনিসপত্র সওদা করতো ওখানে। তা এক ভদ্রলোক, যার নাম ছিল, নাম আমি একটু পরিবর্তন করেই বলি, ধরে নেওয়া যাক অনন্ত ভদ্রলোকের নাম ছিল। সেই ভদ্রলোক ওখানকার লোকাল ট্রাইবালস, তিনি ওখানে থাকতেন। তার একটা ভ্যানও ছিল, তাতে করে জিনিসপত্র গ্রাম থেকে নিয়ে ওই হাটে যেতেন, হাটে গিয়ে বিক্রি করতেন। তা এরকম ওনার কাজ ছিল। তা প্রত্যন্ত গ্রাম হলে কী হবে আপনি জানেন যে ঝাড়খণ্ডের একটা টাইমে ছিল মাওয়েস্ট এলাকা, চারিদিকে জঙ্গল, মাওয়েস্ট এলাকা, এবং তারা সবসময় চাইতো সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য ডিস্টার্ব করবেন এবং বিভিন্ন রকম অগণতান্ত্রিক কাজ করবেন। তো এরকমই তারা ওই হাটটাকে একদিন চিন্তা করেছিল মাওয়েস্টরা, হাটটাকে উড়িয়ে দেবে। তা আগে আমি একটু বলে নিই, আমি একটা জিনিস বলতে একটু অমিট করে চলে গেলাম। ওই ভদ্রলোক অনন্ত, যার সংসারে দুটো বাচ্চা ছিল, একটি ছেলে একটি মেয়ে, এবং তার ওয়াইফ ছিল এবং তার মা ছিলেন। তা এই 5 জন মিলে থাকতেন। দুটো বাচ্চার মধ্যে ছেলেটি ছোট আর মেয়েটি বড় ছিল। এবার আবার পয়েন্টে আমি চলে আসি। তা যাই হোক, ওই মায়েসরা চিন্তা করেছিল যে ওই গোটা বাজারটাকে উড়িয়ে দেবে। তা উড়িয়ে দেওয়ার জন্য তারা বোমও সেট করেছিল
এবং ওই যে রাত্রিবেলা ও গাড়িটাকে বাইরে রাখতো, বাড়ির বাইরে, সেই সময় ওই বোমটাকে ওরা কোনোভাবে সেট করে ফেলে, কোন সময় সেট করেছিল হয়তো কেউ বলতে পারছে না, কিন্তু সেট করে ফেলেছিল যে বাজারটাকে উড়িয়ে দেবে বলে। এবার উনি যখন সকালবেলা হাটে যান, হাটে গিয়ে জিনিসপত্র বিক্রি টিক্রি করেন, ওই বোমটা ফাটার কথা ছিল ওই হাটে, কিন্তু সৌভাগ্যবশত বলুন দুর্ভাগ্যবশত বলুন অত মানুষের হয়তো ক্ষতি হবে না, সেই জন্য কোনো কারণে ওই বোমটা ডিসকানেক্ট হয়ে যায়। এবার বোমটা যেহেতু ডিসকানেক্ট হয়ে যায়, ওটা কিন্তু হাটে ফাটে না। তা হাটের তো কাজকর্ম কমপ্লিট হয়ে যাবার পর হাট থেকে যখন উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন, সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছেন, সেই বাড়ির দিকে রওনা দিতে দিতে হঠাৎই ওর বাড়ির প্রায় কাছে চলে এসছে, সেই সময় ওর গাড়ির চাকাতে কোনো কারণে কোনো পাথরের ধাক্কা লাগায় বোমটার তার কানেক্ট হয়ে যায় আবার, এবং কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে বোমটি যেই বোমটি ব্লাস্ট করে পুরো জায়গাটা তো উড়ে গেছে, মানে জায়গাটা বলতে তোর ভদ্রলোকের তো কোনো শরীরের কথা বলে লাভ নেই, কিরম লাভ নেই আপনাকে বলি, তার হাত দুটো ছিল না, পা দুটো ছিল না, বডির এইখান থেকে উড়ে গেছে। আমি বলতে বাধ্য হচ্ছি, একটু ডেসক্রাইব করছি, কারণ এই ডেসক্রিপশনটা নিয়ে আপনাদের কাছে যাব, পরে বলতে হবে আমাকে। মাথা থেকে এই জায়গাটা উড়ে গেছে, মুখ কিছু বোঝা যাচ্ছে না, ন্যাচারালি স্বাভাবিক কথা, ওরম একটা বোম যদি হয়, অতি শক্তিশালী বোম, এবং আশেপাশের পুরো গাছ, যেহেতু গাছ ছিল, গাছ পুরো ঝলসে গেছিল, এইরকম মারাত্মক বোমের ভয়াবহতা ছিল। তা বোমের এই মারাত্মক ভয়াবহতায় ভদ্রলোকে যে এরকম ঘটনা হঠাৎই এরকম হওয়ায় সবাই তো বাড়ি বলুন, ওর বাড়ি বলুন, আশেপাশে সব বাড়ি, সবাই হতচকিত হয়ে দৌড়ে আসে যে এরকম একটা ঘটনা, বাইরে এসে তারা তো কেউ কল্পনাও করতে পারেনি যে এরকম ঘটনা ঘটতেও পারে তাদের জীবনে। আসার পর ওই ভদ্রলোক নাকি বলে, মানে হিন্দিতে পানি 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 বলে ডাকে, এই জায়গা থেকে উড়ে গেছে, তা সত্ত্বেও বলছে তো বেঁচে থাকার কোনো সম্ভবও নয় ওই অবস্থায়। সেই অবস্থায় ওই পানি পানি করায় কেউ তো তার সামনে যেতে পারছে না, ভয় যে চারিদিকে আগুন জ্বলছে ছোট 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 জায়গা করে। সেই অবস্থায় তার ওই ছোট্ট ছেলেটি, বাবার ওরকম কষ্ট দুঃখ দেখে তো শকড, বাড়ির সবাই শকড, তাদের কিংকর্তব্যবিমুখ, মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। সেই অবস্থায় ওই বাচ্চাটি একটা মগে করে জল নিয়ে বাবার কাছে দৌড়োয়। তাকে যখন জলটা দেয়, বাবা খেতে পারে না, জলটা মুখে পড়ে, মুখ থেকে এখান থেকে যেহেতু উড়ে গেছে পুরো, এখান থেকে জলটা তার বেরিয়ে যায়, বডির তার কিচ্ছু নেই, জলটা বেরিয়ে যায়, এবং সেই অবস্থায় ওনার বাবা মারা যায়, বাচ্চাটার বাবা অনন্তবাবু। ভাবুন একটা কি অকল্পনীয় বিভৎস ঘটনা, এবং দৃশ্যটা কি হতে পারে, সারা গ্রাম ভেঙে পড়ে কান্নায়। এরম ঘটনা, দুর্ঘটনা তারা গ্রামের মধ্যে জীবনে কোনোদিন দেখেনি। যারা শহরে গেছে তারা শুনেছে, যারা পড়াশুনো জানে, একটু খবরের কাগজ পড়তে পারতো, গ্রামে হয়তো একটা দুটো খবরের কাগজ আসতো, যারা পড়তে পারতো তারা শুনেছে এইরকম ঘটনা বা বুঝেছে, এছাড়া কেউ দেখেনি জীবনে, চোখের সামনে কেউই দেখেনি তারা। এই ভয়াবহতা তারা কল্পনার অতীত তাদের কাছে। যাই হোক, পুলিশে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে ফরেন্সিককে নিয়ে, কারণ যেহেতু শহরটা অনেক দূর, ফরেন্সিককে নিয়ে ছোট্ট একটা ফাঁড়ি, পুলিশের ফাঁড়ি ছিল গ্রামে, সেখান থেকে চারিদিকে খবর, সেখান থেকে সবাই আসে। এই সুবোধবাবু এই জায়গাতে আসে। এর আগে যে ঘটনাগুলো ডেসক্রিপশন সুবোধবাবু ওখানকার লোকাল পিপলসদের কাছ থেকে পেয়েছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এবং ওখানকার যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ি থেকে টোটাল ব্যাপারটা জানতে পেরেছিলেন। তা যাই হোক, সুবোধবাবুর এবার কাজ শুরু। সেদিন শহর থেকে যেতে যেতে অনেক রাত হয়ে যায়, ফোর্স নিয়ে যাওয়ার সময় অনেক রাত হয়ে যায়। তা রাতে তো গ্রামের অন্ধকার রাস্তা, তা সেদিন তো কিছু করতে পারে না, তবুও বডিটা তুলে, কোনো কারণে পুলিশরা বডিটা তুলে শহরে মর্গে পাঠানোর ব্যবস্থা করে, এবং চারিদিকটাকে ঘিরে রাখে। ওই অবস্থায় যখন সুবোধবাবুরা ওখানে যায়, উনি বলছেন যে ওই যে গ্রামের যে মোড়ল থাকে বা গ্রামের যে বয়স্ক লোকেরা থাকে, তারা সুবোধবাবুকে বলতে শুরু করে, মানে হিন্দিতে বলেছেন, আমি সেটাকে বাংলা ট্রান্সলেট করে বলছি, যে বাবু এরম ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি, এই গ্রামের বিরাট ক্ষতি হবে, এই গ্রামে
এই গ্রামে ওর অশরীরী প্রেতাত্মা ঘুরবে, ও জল পায়নি। এই কথাটা সুবোধবাবুকে বলে। সুবোধবাবু তো এইসব ব্যাপারে কোনো ভ্যালুই দেয় না বা এ করে না। তাদের মানে গ্রামের মধ্যে এরকম পাত্তাও দেয়নি সুবোধবাবু। ঠিক আছে, এ বলছে বলতে দাও, এরকম কোনো ঘটনা হয় না বৈজ্ঞানিক ভিত্তিতে, কারণ তা বডি তো চলে যায়। এবার সুবোধবাবু তো রাত্রিবেলা কোথায় থাকবে, এবং ওই পুলিশ ফাঁড়ি থেকেই অ্যারেঞ্জমেন্ট করে সুবোধবাবুকে একটা বাড়ি দেয়। সুবোধবাবুরা দলের মধ্যে মনে হয় ওই 3-4 জন মনে হয় ছিলেন ডিপার্টমেন্টে, তারা একটা ঘরে একটা বাড়ি দেয়, ছোট বাড়ি, ছোট্ট দেখে চালা, সেই তার মধ্যে রাত্রিবেলা থাকে। বলে যে আমাদের এখানে 3-4 দিন তো থাকতে হবে, টোটাল জিনিসপত্র রেডি করতে, থেকে যায় তারা। যাই হোক, তা এই ঘটনাটা তো ঘটে গেল, তার সুবোধবাবুরাও রাত্রিবেলা থেকে গেল, থেকে গিয়ে ডিপার্টমেন্টাল করে। এর পরের ঘটনা শুরু হয়, ওনার বডি কফিনে করে নিয়ে আসা হয়, কারণ বডির কিছুই ছিল না, বুঝতেই পারছেন, মাথাটা মুখটা সবই ঝলসানো, কিছুই নেই। মঠ থেকে আসে, পুরানো হয় গ্রামের মধ্যে। যাই হোক, এবারে প্রত্যেকের মধ্যে একটা ভীতি জন্মে যায়। গ্রামে তো বোঝেনি, সবাই তো পড়ালেখা জানে না, তাদের মধ্যে একটা ভীতি চলে আসে যে কি ঘটতে চলেছে, আমাদের গ্রামে এরকম ঘটলো কেন। সন্ধেবেলা থেকেই গ্রামের মধ্যে এই ভয়াবহতা গল্প হয়। সন্ধে থেকে সবাই বাড়ির মধ্যে ঢুকে যায়, কেউ বাড়িতে বসে না, কেউ কোনো জায়গায় গল্প করে না, দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই ভয়েতে যে কি ঘটেছে, কি হতে চলেছে এর ফিউচারে। ঘটনাটা খুব ভয়ের সবার কাছে, অনেকেরই হতে পারে, এটা তো হয়, বুঝতেই পারছেন। বিশেষ করে গ্রামের বয়স্ক লোকেরা বলছে ভূত আসবে, ওর অশরীরী প্রেতাত্মা আসবে, এই গ্রামের কোনোদিন ভালো হবে না, এ কি ঘটনা ঘটে গেল। চারিদিকে এটা রটনা চলছে, রটনা নয়। সুবোধবাবু বলল এই রটনাটা একটা সত্যি ঘটনায় পরিণত হয়েছিল। কি ঘটনা? সুবোধবাবু বলছে তারপর থেকে আস্তে আস্তে যখন ওর বডি পুরানো হয়ে যায়, শুনতে পায় ওনারা, উনি তো তখন গ্রামে ছিলেন 3-4 দিন, বলছে শুনতে পায় রাত্রিবেলা প্রতিটা বাড়িতে নাকি দরজা খটখটানের আওয়াজ পাওয়া যায়। আর বলে, দরজা সামনে দাঁড়িয়ে বলে পানি পানি। প্রথমে 1-2 নাকি দরজাটা খুলে ফেলেছিল, অত রাতে কে এসছে, দরজাটা খুলে ফেলেছিল। তারা দরজাটা খুলে লণ্ঠন নিয়ে বাইরে এসে দেখে কেউ নেই, কিন্তু তারা শুনতে পায় পানি পানি পানি, মানে জল চাইছে। এই ব্যাপারটায় তারা তো একটা বিভৎস ভয় পেয়ে যায়, বুঝতেই পারছেন যে কোনো মানুষেরই হবে, পানি পানি বলে বলছেন। এবং 1-2 জানি না তারা সত্যি কিছু দেখেছিল কিনা, তারা বলছে ওর বডিটার যে অবস্থাটা হয়েছিল সেই অবস্থাটা দেখতে পায়, একজন লোক দূরে দাঁড়িয়ে কাঁপছে আর বলছে পানি পানি পানি। সারা গ্রামের মধ্যে মানে হু হু করে ঘটনাটা ছড়িয়ে যায় যে এরকম জলের জন্য সব বাড়িতে এসে ধাক্কা দিচ্ছে, সব বাড়িতে ডাকছে যে জল দাও, পানি পানি বলে ডাকছে। গ্রামের লোকেরা যতটুকু বেরোতো সবার বেরোনো বন্ধ আস্তে আস্তে হয়ে যায়, যে সন্ধে হয়ে গেলে এই গ্রামে ভূত ঘুরে বেড়াচ্ছে, এই গ্রামে সবাই পানি পানি জল চাইছে গ্রামের সবার কাছে। আস্তে আস্তে উনি সুবোধবাবু বলছেন বোঝা গেল না, প্রত্যেকে বলছে যে বাড়িতে যারা জল তুলে রাখতো সেই জল কেন জানি না কম হতে শুরু করেছে। সবাই নাকি বলছে যে 1 বালতি জলটা কমে গেছে প্রত্যেকের বাড়িতে। এবার প্রত্যেকের ইন্ডিকেশনটা সেই দিকেই চলে গেল যে ও জল না পেয়ে মরে গেছে, সেই কারণের জন্য ও সবার বাড়িতে এসে জল খেয়ে চলে যাচ্ছে। ভাবুন একবার, মানে কি ডেঞ্জারাস, ভাবার মতন বাইরে। বলছে সবাই বলছে যাদের বাড়িতে 4 বালতি জল ছিল প্রত্যেকটা বালতির জল একটু একটু নাকি কমে গেছে, অথচ জল কোথাও কিন্তু পড়ে নেই। আর এই ঘটনাটা ঘটায় আরেকটাও ঘটনা তাদের ঘটলো গ্রামের মধ্যে। কোনো একটা দিন গ্রামের সবকটা নলকূপ থেকে যখন পাম্প করা হচ্ছে, একটা নলকূপ থেকেও জল বেরোচ্ছে না, জল নাকি নিচে, অথচ ওই গ্রামে কিন্তু জলের নাকি কোনো প্রবলেমই ছিল না। নলকূপ থেকে যখন পাম্প করা হচ্ছে একটা নলকূপ থেকেও জল আসছে না, প্রত্যেকে বিনা জলে হাহাকার। কুয়োর জল কমে গেছে, অবাক কাণ্ড, সকলের মধ্যে চিৎকার চিন্তা। এবার সবাই চিন্তা করলো কি করা যায়। গ্রামের মধ্যে তো এই জলের হাহাকারে প্রত্যেকে বলল রাত্রিবেলা প্রত্যেকে
1 ঘটি করে জল প্রত্যেকে তার দাওয়াতে ঘরের বাইরে, দরজার বাইরে, মেন দরজার বাইরে রেখে দিত। এবং দেখা যেত ওই জলটা কে খেয়েছে কেউ জানে না, অথচ প্রতিদিনই রাত্রিবেলা প্রত্যেকটা ঘরের জল একটু একটু করে কমে থাকতো। পুরো ভরা গ্লাস, ভরা যে পাত্রটা কিন্তু ভরা নেই, পাত্রটা অর্ধেক খেয়েছে, অর্ধেক হয়ে গেছে সব জায়গার জল। কি বিভৎস ব্যাপার। সুবোধবাবু বলছে, দেখুন এটা আমি মানি না, আমি দেখেছি, আমাকে বলেছে, কোনো কারণে জল হয়তো পড়ে গেছে বা রাত্রিবেলা জল শুকিয়ে গেছে, হতে পারে গোটা না রাত্রিবেলা, কিন্তু এরম ঘটনা আমি শুনিনি, মানে আমি বুঝিনি। সুবোধবাবু নাকি বলছেন, সুবোধবাবুর যে বাকি 2 জন সাকরেদ ছিলেন তারা বলছেন, একদিন রাত্রিবেলা ওনারা কাজ করছিলেন, লেখালেখির কাজ। সেই লেখালেখির কাজ করতে করতে, লণ্ঠন জ্বালিয়ে লেখালেখির কাজ করতে করতে হঠাৎই দেখেন একটা বাইরে থেকে আওয়াজ আসে। সেই আওয়াজটা নাকি ওইরমই ছিল, পানি পানি বলে ডাকছিল, পানি পানি দো, পানি দো, এরম করে ডাকছিল। তা সুবোধবাবু বললেন যে উনি তো এগুলো পাত্তা দেননি, ওনারা বেরোতে চাননি, কিন্তু সুবোধবাবু নিজে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বলে আমি বাইরে লণ্ঠন দিয়ে দেখলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম কোনো কিছু দেখতে পেলাম না, যে আদৌ কিছু আছে কি না দেখতে পেলাম না। ওরা নাকি শুনেছিল কি পানি দো, পানি পানি, এরম কথা শুনেছিল। গ্রামের মধ্যে হু হু করে এরকম একটা নেগেটিভ চারিদিকে ছড়িয়ে পড়লো যে এই গ্রামে ভূতের উপদ্রব হয়েছে, ও কাউকে বাঁচতে দেবে না, ও যদি জল না পায় সবাইকে মেরে ফেলবে। ওই নলকূপ থেকে জল ওঠা ব্যাপারটা মনে হয় 1 দিন 2 দিন স্টে করেছিল। তার কারণ হচ্ছে, তো তারপরে ওরা সবাই জলটা, বললাম যেটা, সবাই জলটা রেখে দিত, সেই কারণের জন্য সবাই জল খেতে পারত, মানে জলটা শেষ হয়ে যেত। এই ভয়াবহতায় সুবোধবাবু বললেন যে আমার তো ওদিকে আস্তে আস্তে কাজ কমপ্লিট হয়ে গেল, আমি সমস্ত পেপার টেপার নিয়ে শহরে চলে আসি। তারপর আমার খুব একটা কথাবার্তা হয়নি, তবে ঘটনাচক্রে এইরকম ঘটনা যে মানুষের জীবনে ঘটে বা একটা গ্রামে ঘটেছিল, এই জিনিসটা আমি সত্যি কোনোদিন কল্পনা করতে পারিনি। বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কারণ এতগুলো মানুষ বলছে, হতেই পারে তারা অশিক্ষিত, হতেই পারে, কিন্তু নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি তখন বললাম যে, সুবোধবাবুকে বললাম যে আপনি যে বলছেন যে আপনি কিছু দেখেননি, তা আপনার যারা ছিলেন, সঙ্গে গেছিলেন, তারা তো নাকি কথাটা শুনেছে। বলে হ্যাঁ, তারা শুনেছে, তাদের বক্তব্য, আমি তো লণ্ঠন নিয়ে বেরিয়েছি, কই আমি তো কিছু দেখতে পাইনি। বললাম যে আপনি কি কিছুই শোনেননি? বলছে, দেখুন একটা কথা বলি, আগের দিনও বলেছি, আপনি আজকেও আপনাকে বলছি, আমি যদি এই প্রফেশনে কাজ করতে হয়, আমি যদি ভূতকে বিশ্বাস করি, আমি কোনোদিন এই প্রফেশনে কাজ করতে পারবো না। এটা ঘটনা, এটা স্বাভাবিক কথা, সবাই বুঝতেই পারছেন। প্রফেশনের মধ্যে তাদের প্রফেশনটাই মৃত ব্যক্তিকে নিয়ে, সেই মৃত ব্যক্তিকে নিয়ে যাদের প্রফেশন, যদি মরাকে, মৃত্যু বা ভূতকে তারা ভয় পায়, তাদের তো কাজই করা সম্ভব নয়। যাই হোক, এই ঘটনা তো ঘটে গেল। ঘটে যাওয়ার পর সুবোধবাবু চলে এলেন শহরে কাগজপত্র নিয়ে। আলাম যে এর পরের ঘটনা কিছু শুনেছেন? বলল যে হ্যাঁ, পরের ঘটনা জানা গেছে, ওইখানে নাকি ওনারা বাইরে থেকে পুরোহিত নিয়ে এসেছিলেন, যারা তান্ত্রিক, তারা এসে বলেছিল, ন্যাচারালি তারা বলবেও, তারা এসে বলেছিল এখানে একটা, এই গ্রামের মধ্যে একটা অশুভ ছায়া পড়েছে, একটা বড় যজ্ঞ করতে হবে, এই যজ্ঞ করলে তবে এই গ্রামের ভালো হবে, নইলে পরের মরশুমে এখানে কোনো ফসলও আর হবে না, এবং তোমরা কেউ বাঁচতে পারবে না, সবাই তোমরা মরে যাবে, আস্তে আস্তে গ্রাম থেকে জল কমে যাবে, কারণ ও সব জল খেয়ে নিচ্ছে। তারপর কি হয়েছে, 13 জন তান্ত্রিক নাকি বিরাট বড় করে একটা যজ্ঞ করেছিল গ্রামের মাঝখানে। বিরাট বড় যজ্ঞ করার পর তারা এখন পঞ্চায়েত থেকে তারা ডিসিশন নিয়েছিলেন নাকি একটা গ্রামের মধ্যে, গ্রামের বলেছিল যে তান্ত্রিকরা বলেছিল যে একটা পুকুর কাটা হোক, বা কোনো নতুন যদি পুকুর থাকে, সেই পুকুরকে তারা বেঁধে দেবে ওই ভদ্রলোকের নামে, মানে অনন্তবাবুর নামে। ওই পুকুরে কেউ কোনো চান করবে না, কাপড় কাচবে না, কিচ্ছু করবে না। তখন নাকি সেই কথাটা মেনেছিল, তান্ত্রিকদের কথাটা। গ্রামে একটা নতুন করে পুকুর কাটা হয়, সেই পুকুরের জায়গাটাতে সেখানে অনন্তবাবুর নামে উৎসর্গ করা হতো, যে উনি আসবেন, উনি ওখানে জল খাবেন, এবং কেউ কিছু করবে না ওই পুকুরের জলে। আজও নাকি সেই পুকুর সেইভাবেই রয়েছে, এবং সেই পুকুর থেকে জল খায় অনন্তবাবু, ওনাদের বিশ্বাস, গ্রামের লোকেদের বিশ্বাস, জল খায়, এবং এখন আর কোনো পানি বা কোনো জল কমে যায় গ্রামের মধ্যে, বা
কিছু হয় না। তবে অনেকেই ওই গ্রামে এখনো নাকি গ্লাসে করে জল বাইরে রেখে দেয় রাত্রির বেলা, যদি অনন্তবাবুর আত্মা এসে ওই জলটা খায়। এই ঘটনাটা আমারও একটু অবিশ্বাস্য লেগেছিল, কিন্তু অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। কারণ আমি এমন একজন মানুষের মুখ থেকে শুনেছিলাম, তাকে আমি রেসপেক্ট করি, তার কাছ থেকে আমি প্রচুর এরকম গল্পের ভাণ্ডার নিচ্ছি, এবং তাকে আমাকে বিশ্বাস করতেই হবে। সে মানুষটা যখন বলেছিল, এবং সে মানুষটা বলেই দিয়েছিল, দেখো তো চিন্তা করে যে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় কিনা। ভয় না পেলেও উনি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলেছিলেন। আপনারাও চিন্তা করুন, আপনারাও দেখুন। আপনাদের সাথে থেকে আজকে আমার খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের অনুপ্রেরণায় সত্যি দারুণ ভালো লাগে। আরও একটা কথা বলে দিই, ক্রিসমাসের আগে আপনাদের সাথে আমার দেখা হবে না। উইশ ইউ আ ভেরি মেরি ক্রিসমাস টু ইউ, টু এভরিওয়ান। খুব খুব ভালো থাকবেন। আসছে নতুন বছর, তার আগে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আরও 2-3টে গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।